সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করল ইয়েমেন। এরপর জানিয়ে দিব গাজায় আবাসিক ভবনে আবারও ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ৮। এরপর রয়েছে ইউক্রেন শীর্ষ সম্মেলনের আগেই যুদ্ধক্ষেত্রে সাফল্যের দাবি রাশিয়ার। এবার রাশিয়া নিয়ে পশ্চিমাদের নীল নকশা ফাঁস করল হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় বাইডেনের শান্তি প্রস্তাব প্রশ্নের মুখে, আদৌ কি সম্ভব যুদ্ধবিরতি? ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আপনি আমাদের সংবাদ কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করল ইয়েমেন। ইয়েমেনের নিরাপত্তা বাহিনী আমেরিকা ও ইহুদিবাদ ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তিতে জড়িত একটি বিশাল নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে। ইয়েমেনের নিরাপত্তা গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আব্দুল হাকিম হাশেম আল খাওয়ানি আজ এই তথ্য জানিয়েছেন। ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন যখন বিস্তীর্ণ জলরাশিতে সামরিক অভিযান চালাচ্ছে, তখন গুপ্তচর বৃত্তি নেটওয়ার্ক ধ্বংস করার এই খবর প্রকাশিত হলো। জেনারেল হাকিম বলেছেন, এই নেটওয়ার্কটি গত ৮ মাস ধরে ইয়েমেনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তৎপরতা চালাচ্ছিল। তিনি গতকাল রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে বলেন, ধরা পড়ে যাওয়া নেটওয়ার্ক গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে শত্রুর গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে সরাসরি গুপ্তচর বৃত্তির প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করেছিল। ইয়েমেনের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে যে আমেরিকা ইসরায়েলের নেতৃত্বাধীন গুপ্তচর বৃত্তির নেটওয়ার্কটি ইয়েমেনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করতে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলিতে অনুপ্রবেশের জন্য ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের নিয়োগ দিয়েছিল। নেটওয়ার্কে গুপ্তচররা ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থাকে বিধ্বস্ত করে এবং বিপর্যস্ত করে তুলতে দেশটিতে বিভিন্ন রোগের জীবাণু ছড়িয়ে দিয়েছিল বলেও সানা জানিয়েছে। সাম্প্রতিক সময়ে নেটওয়ার্কটি ইয়েমেনে ইঙ্গো মার্কিন আগ্রাসনের টার্গেট নির্ধারণ করার জন্য দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনার তথ্য শত্রু বাহিনীর হাতে তুলে দিয়েছিল। ইয়েমেনের হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, ইডেন উপসাগর ও বাব আল মান্দা প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৮। গাজা নগরীতে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন, বেশিরভাগই শিশু। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, হামলার শিকার অ্যাপার্টমেন্ট ভবনটি গাজা নগরীর উত্তরাঞ্চলের দারাস এলাকায়। সেখানে ওই শিশুদের পরিবার বসবাস করত। এমন এক সময় এই হামলার খবর জানা গেল যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব তুলেছিল। গতকাল প্রস্তাবটির অপর নিষেধাজ্ঞা পরিষদে ভোটাভুটি হয়েছে। ১৫ সদস্যদের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪টি। ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়া। এর আগে গত ৩১ মে গাজায় ৩ ধাপের যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পর জাতিসংঘ ইসরায়েলের প্রতিনিধি জানান, তারা দেশ গাজা নিয়ে এমন কোনো অর্থহীন ও দীর্ঘমেয়াদী আলোচনায় জড়াবে না যেটা হামাস নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে। যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। একটি বিবৃতিতে সংগঠনটি কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করা শুরু হয়েছে। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। সিএনএন বলছে, প্রস্তাব পাশের পর জাতিসংঘে ফিলিস্তিন দূত রিয়াদ মনসুর বলেছেন, এটি বাস্তবায়নের ভার এখন ইসরায়েলের হাতে। ইউক্রেন শীর্ষ সম্মেলনের আগেই যুদ্ধক্ষেত্রে সাফল্যের দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্ব দনেৎস্ক কিয়েভের জয় করা অঞ্চলের আরেকটি গ্রামের দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া। গতকাল সুইজারল্যান্ডের সর্বশেষ একটি বড় শীর্ষ সম্মেলনের আগে ধারাবাহিক এই সাফল্যের দাবি করল রাশিয়া। কয়েক ডজন বিশ্ব নেতা ও শীর্ষ কূটনীতিক ওই বৈঠকে যোগ দেওয়ার কথাও রয়েছিল। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ২ বছরের বেশি সময় ধরে লড়াই করার কারণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সপ্তাহান্তে বিশ্ব নেতাদের ওই বৈঠকে কিয়েভের প্রতি তাদের সমর্থনে আশা প্রকাশ করেন। জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করে বলেছেন, পুতিনের মাধ্যমে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এমন দেশগুলোর ওপর জয়লাভ করতে আগ্রহী। প্রায় ১ বছরের অচলাবস্থার পর ইউক্রেন এই বসন্তে অনেক মানুষে ওই এলাকায় বসতি পরিত্যাগ করতে বাধ্য হয়েছে। রুশ সেনারা এসব এলাকায় শক্তি ও সরবরাহ সুবিধা জোর করেছে এবং জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকালকেই বলে দিয়েছে তাদের বাহিনী অগ্রগতি অব্যাহত রেখেছে। শত্রুপক্ষ
প্রতিরক্ষার বুহ ভেদ করেছে এবং রাশিয়া নিয়ন্ত্রিত শহর দনাতস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত স্টেরামায়োরস্কি বসতি মুক্ত করেছে। গ্রাম হারানো কিয়েভের জন্য একটি প্রতীকী আঘাত, কারণ ইউক্রেন গত বছর ব্যাপকভাবে দুর্বল পাল্টাপাল্টি আক্রমণে কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। এটি সেগুলোর একটি। দনাতস্ক অঞ্চলে দক্ষিণের সম্মুখ ফ্রন্টলাইন স্টেরামায়োরস্কি। মস্কো 2022 সালে যে 4টি অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্ত করেছিল, দনাতস্ক তার একটি, এবং সেখানে এখনও কিছু ফ্রন্টে তীব্র যুদ্ধ চলছে। পুতিন গত সপ্তাহে একটি অর্থনৈতিক ফোরামে বলেছিলেন, রাশিয়া এই বছরে 47 ইউক্রেনের শহর ও গ্রাম দখল করেছে। এর মধ্যে রয়েছে উত্তর পূর্ব খার্কিভ অঞ্চল। গত মাসে একটি বড় স্থল হামলা চালিয়ে এটি দখল করে নিয়েছে। এতে হাজার হাজার ইউক্রেনকে সরিয়ে নেওয়া হয় এবং কিয়েভ বাহিনীর অবস্থান জোরদার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন আংশিকভাবে মার্কিন সরবরাহ করা অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার পর খার্কিভ সীমান্ত অঞ্চলে রাশিয়ার অগ্রগতি থমকে গেছে। বাইডেন গত সপ্তাহে নিশ্চিত করেছেন যে মধ্য সুইজারল্যান্ডের লুসার্ন হ্রদের পাশে বার্গেন স্ট্রক রিসর্টে 15 থেকে 16 জুনের শীর্ষ সম্মেলনে যোগ দিবেন না। এটি কিয়েভের জন্য একটি বড় ধাক্কা। বাইডেনের পরিবর্তে ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক এবং আর্থিক সমর্থক যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। জেলেনস্কি মস্কোর মিত্রদের মধ্যে উচ্চ স্তরে বিশেষ করে প্রধান মিত্র চীনের উপস্থিতি নিশ্চিত করার আশা করেছিলেন। বেইজিং সমাবেশের সমালোচনা করেছে এবং বলেছে রাশিয়ার অংশগ্রহণ ছাড়াই চীনের এই সম্মেলনে অংশগ্রহণ করা কঠিন হবে। গতকাল সুইস এজেন্সি প্রেসিডেন্সি জানিয়েছে 90টি দেশ তাদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়া নিয়ে পশ্চিমাদের নীল নকশা ফাঁস করল হাঙ্গেরি। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পুতিনকে হারাতে নিজেদের সামর্থ্যের সবকটা দিয়ে লড়াই করে যাচ্ছে জেলেনস্কি বাহিনী, আর এতে মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোট ও ইউরোপীয় মার্কিন মিত্ররা। এর মধ্যেই পশ্চিমা এসব দেশের চাঞ্চল্যকর এক নীল নকশা ফাঁস করেছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি। হাঙ্গেরি জানায়, পুতিনকে পরাজিত করা নয়, বরং আরও ভয়ঙ্কর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে পশ্চিমারা। রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা দেশগুলো রাশিয়ার জাতীয় সম্পদের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় মস্কোকে সামরিকভাবে পরাজিত করতে চায়। হাঙ্গেরির এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর এমন মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এর আগে 1990 সালেও তারা একই ধরনের উদ্যোগ নিয়েছিল বলে দাবি করেন তিনি। পুতিন মিত্র অরবান জানান, পশ্চিমা যেসব নেতারা পুতিনের পরাজয় দেখতে চান তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার। এটা শুধু অর্থের লোভ, যা তাদের প্রভাব ও ক্ষমতা অর্জন করতে সাহায্য করবে। পশ্চিমারা কেন ইউক্রেনের রাশিয়ার পরাজয় দেখতে চায় এমন প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এ সময় অরবান 1990-এর দশকের সময়কালের কথা স্মরণ করিয়ে জানান, ইউরোপীয়নরা যখন রুশ সরকারের দ্বারা অনুপ্রাণিত হয়ে রাশিয়ার অর্থনীতিতে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল, এমনকি তারা কোন প্রতিরোধের সম্মুখীন হয়নি। পুতিন মিত্র জানান, পশ্চিমারা তখন থেকেই রাশিয়াকে শোষণ করার চেষ্টা করেছিল, কিন্তু রাশিয়ানরা অবশেষে সবকিছু নিজেদের হাতে নিয়েছিল এবং যেভাবে উপযুক্ত মনে করেছিল সেভাবে সবকিছু পরিবর্তন করেছে। অরবান দাবি করেন, পশ্চিমারা এখনও সেই সময়ের কথা ভেবে আবেগতাড়িত হয়ে ওঠে এবং পুনরায় একটি একটি সুযোগের সন্ধান খোঁজে। তারা মনে করছে ইউক্রেনের রাশিয়ার পরাজয় তাদের আবার সেই সুযোগের সামনে এনে দিবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী দাবি করেন, এই যুদ্ধের সুযোগে পশ্চিমা অস্ত্র বিক্রেতা, ঋণদাতা ও শেয়ার বাজারের জড়িয়ারা তাদের লাভের অংশে হাসিল করার চেষ্টা করছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, নেটোর অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধের গতিধারাকে বদলে দিতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজায় বাইডেনের শান্তি প্রস্তাব প্রশ্নের মুখে। হামাসের হাতে আটকবন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি এবং অস্ত্রবিরতির জোরালো উদ্যোগ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই প্রচেষ্টার পক্ষে আন্তর্জাতিক সমর্থন ও আইনি স্বীকৃতি নিয়ে তার প্রশাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রায় সর্বসম্মতিক্রমে এক প্রস্তাব অনুমোদন করতে পেরেছে। শুধু রাশিয়া ভোটদানে বিরত থেকেছে। নিরাপত্তা পরিষদ বাইডেনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে সব পক্ষের উদ্দেশ্যে অবিলম্বেও নিঃশর্তে সেই উদ্যোগ কার্যকর করার ডাক দিয়েছে। মার্কিন পক্ষের দাবি, ইসরায়েল ইতিমধ্যে সেই পরিকল্পনায় সম্মতি জানিয়েছে। এবার হামাসকেও সেই প্রস্তাব মেনে নিতে হবে। হামাস নিরাপত্তা পরিষদের ভোটাভুটি থেকে স্বাগত জানিয়েছে।